আসসালামু আলাইকুম। আমরা পঞ্চম অধ্যায়ের ক্লাস শুরু করতে যাচ্ছি। পঞ্চম অধ্যায়ে আমরা জানি যে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষার বিভিন্ন ধরনের জেনারেশন, প্রোগ্রামিং ভাষার বিভিন্ন লেভেল, বা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সলেটর, বিভিন্ন অ্যালগরিদম, ফ্লোচার্ট ইত্যাদি প্রোগ্রাম, এগুলো ডিজাইন করার পদ্ধতি, এগুলো থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় কলেজগুলোতে কিভাবে আসছে তার আলোকে আমরা মূলত হচ্ছে এইটার প্রস্তুতি নিব, যার জন্য আমাদের পাশাপাশি বিভিন্ন বোর্ড প্লাস বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ হবে এবং সাথে সাথে আমাদের হচ্ছে টপিক ভিত্তিক ক্লিয়ার আলোচনা হবে। তো এইখানে আমরা প্রথমেই একটু দেখি এই অধ্যায় থেকে আমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো আসছিল বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো একটু প্রথমেই আমরা হচ্ছে একটু আলোচনা করি। এইখানে হচ্ছে আমরা একটু দেখি প্রথমে আমাদের এখান থেকে কতগুলো প্রশ্ন আসে নর্মালি। তো সেটা যদি একটু আমরা দেখতে যাই, এখানে একটু তোমরা দেখতে পাচ্ছ, এখানে খেয়াল করে দেখবা যে এখানে আমাদের বোর্ড অনুযায়ী অর্থাৎ 24-23 এরকম 2017 সাল পর্যন্ত আছে, 24 সালের পর্যন্ত আসছে। 25 সালেরটা হয়তো এরকমই হবে, যেমন ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর, বিভিন্ন বোর্ডের। তো সাধারণত 4 থেকে 5টা অর্থাৎ 4 থেকে 5টা প্রশ্ন হচ্ছে এখান থেকে আসে, এমসিকিউ প্রশ্ন। হ্যাঁ, এমসিকিউ প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে। আর সৃজনশীল প্রশ্ন সাধারণত 2 সেট থাকে গড়ে, 2 সেট প্রশ্ন এখান থেকে গড়ে থাকে। তার মানে আমরা এখানে যদি বলি যে এখানে 20 মার্ক, আর এইখানে যদি বলি যে 5 মার্ক বা 4 মার্ক, 4 থেকে 5 মার্ক হচ্ছে মূলত আমাদের আসে। তো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে যদি 2টা সেট আসে, একটা সেটের প্রশ্ন আমাদের উত্তর করতেই হবে। এখন আমরা যদি একটু দেখি যে কোন কোন টপিকস থেকে আমাদের প্রশ্ন বেশি আসে, তাহলে সেটা একটু আমরা টপিকস ভিত্তিক দেখি। তাহলে আমরা দেখব ওকে, এই হচ্ছে টপিক ভিত্তিক আলোচনা। অর্থাৎ আমাদের এখানে যে টপিকসগুলো আছে, প্রথম আছে প্রোগ্রামের মৌলিক ধারণা এবং বিভিন্ন প্রজন্মের ভাষা। এইখান থেকে দেখো অনেকবার বিভিন্ন বলে আসছে, অর্থাৎ সিকিউর আমরা যদি প্রয়োগমূলক বা উচ্চ দক্ষতামূলক দেখি তাহলে 2বার আসছে, আর এমসিকিউ আসছে অনেকবার এখান থেকে। তারপরে অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে আসলে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন সবচেয়ে বেশি আসে, অ্যালগরিদম ফ্লোচার্ট লিখতে বলে। বিশেষ করে আমাদের গ নাম্বারের প্রশ্নে সরাসরি এখান থেকেই করতে বলে, ঘ নাম্বার অনেক সময় তুলনামূলক বিষয়গুলো আসে। সি প্রোগ্রামিং এর মৌলিক বিষয় ওর ব্যবহার, এখান থেকে এমসিকিউ অনেকবার আসছে। এখান থেকে হচ্ছে আমাদের ঘ নাম্বারের প্রশ্ন, গ ঘ বেশি আসে। তো ঘ নাম্বারের প্রশ্ন এখান থেকে মূলত হচ্ছে আমাদের আসে। কন্ডিশনাল স্টেটমেন্ট যেমন হচ্ছে ইফ এলস এর ব্যবহার আমাদের হচ্ছে ইয়াতে বেশি আসে, উচ্চতর দক্ষতামূলক। লুপ স্টেটমেন্ট আমাদের সমান গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, প্লাস হচ্ছে গ ঘর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে গ ঘর প্রশ্ন সবচেয়ে বেশি আসে, ঠিক আছে, 3 থেকে 4 মার্কের প্রশ্ন এখান থেকে আসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ওভারভিউ আমরা নিলাম। এরপরে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনায় চলে যাই টপিক ভিত্তিক। তো টপিক ভিত্তিক আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমাদের এখানে প্রোগ্রামের ভাষা কি, প্রোগ্রামের ভাষা। দেখো, আমরা যদি বলি যে মানুষের ভাষা কি, মানুষ তার যে মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ধরনের শব্দ বর্ণের সমন্বয়ে তার মনের ভাব প্রকাশ করে, সেটাকে আমরা মানুষের ভাষা বলি। সেরকমভাবে কম্পিউটারে আমরা যে প্রোগ্রামগুলো দেখি, তোমরা যে সফটওয়্যারগুলো দেখো, সেগুলো তৈরি করার জন্য বিভিন্ন শব্দ বর্ণ সিনট্যাক্স বিভিন্ন সিম্বল এর সমন্বয়ে মূলত হচ্ছে এই প্রোগ্রামগুলো রচনা করা হয়। এই প্রোগ্রাম রচনা করার জন্য যে ধরনের বর্ণ সিনট্যাক্স ইত্যাদি হচ্ছে ব্যবহার করা হয়, সেগুলো সম্মিলিতভাবে বলা হয় ভাষা। এখন এই ভাষা আসলে কি কাজ করে? এই ভাষার মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধান করি। এখানে এই যে বলা আছে যে কোনো সমস্যার সমাধান বা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত বর্ণ শব্দ অঙ্ক চিত্র এবং বিন্যাসের নিয়মকে মূলত প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে আমরা বলে থাকি, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এটা হচ্ছে তোমার সিলেট বোর্ডে আসছিল, তাছাড়া বিভিন্ন টেস্ট পরীক্ষায় এটা কয়েকবার কিন্তু আসছে। এখন প্রোগ্রামিং এর যে ভাষা, সেই ভাষা আসলে আমাদের বিভিন্ন সাল অনুযায়ী অর্থাৎ কখন কোনটা তৈরি হয়েছে সেই অনুযায়ী 5টা প্রজন্মে ভাগ করা হয়। প্রথম প্রজন্ম যেটা, সেটা হচ্ছে প্রথম জেনারেশন, যেখানে আসলে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এগুলো ছিল না। সে তখন শুধু মেশিন, অর্থাৎ মেশিন 2টা জিনিস বুঝে, একটা হচ্ছে 0 বুঝে আর একটা 1 বুঝে। কম্পিউটার বলো বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস 2টা জিনিস নিয়ে কাজ করে ইলেকট্রনিক সার্কিটে, 0 এবং হচ্ছে 1। সুতরাং মেশিন ভাষা হচ্ছে 0 এবং 1 ব্যবহার করে। এইটা হচ্ছিল প্রথম প্রজন্মের ভাষা বা
ফার্স্ট জেনারেশন। ওকে, আমরা আজান দিচ্ছি, একটু ওয়েট করি। ওকে, তাহলে আমরা প্রথম জেনারেশনের ভাষা হচ্ছে এইটা, যে ভাষায় শুধুমাত্র জি এবং ওয়ানের ব্যবহার করা হয়। দ্বিতীয় জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এইটা হচ্ছে মূলত এই সময়টা ধরে হচ্ছিল অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ এখানে 0-1-এর পরিবর্তে নির্দিষ্ট কিছু সাংকেতিক কোড ব্যবহার করা হতো, যেগুলোকে এই যে অ্যাড, সাবট্রাক্টর, মানে অ্যাড মানে যোগ, সাবট্রাক্টর, তারপর আছে MUL, মাল্টিপ্লিকেশন, এই ধরনের কিছু সাংকেতিক কোডের ব্যবহার ছিল, যেটা হচ্ছে মূলত অ্যাসেম্বলি ভাষা বলা হইতো। তো এই অ্যাসেম্বলি ভাষার পরে তৃতীয় জেনারেশন, থার্ড জেনারেশনে আসছে উচ্চ স্তরের ভাষা, অর্থাৎ যে ভাষাগুলো মানুষের বোধগম্য ছিল এবং ইন জেনারেল আমরা যেগুলো ব্যবহার করি, যেমন এই সময় হচ্ছে সি, C++, ঠিক আছে, তারপরে যে পাইথন, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে জাভা, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত হচ্ছে তৈরি হয়েছে, যেটাকে আমরা আবার উচ্চ স্তরের ভাষাও বলি বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। এরপরে খুব উচ্চ স্তর, মানে ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে SQL, ডাটাবেজের জন্য আমরা হচ্ছে ব্যবহার করি, অর্থাৎ ডাটাবেজের জন্য SQL ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যবহার করা হয়। এরপরে আসছে NPL, ন্যাচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা ন্যাচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাই আমরা বলি, তো এইটা মূলত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভাষা, যেমন হচ্ছে প্রলগ। বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা ব্যবহার করো, বিভিন্ন ধরনের জেমিনাই, তারপর ChatGPT ইত্যাদি, এইগুলোর পেছনে আসলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কাজ করে, বা এদেরকে লার্নিং করানোর জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত হচ্ছে করা হয়, সেগুলোকে ন্যাচারাল NPL বলা হয়, বা ন্যাচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটাই বলি। তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে NLP, এইটাই হচ্ছে মানুষের ভাষা, যেমন ধরো সরাসরি কম্পিউটার বুঝতে পারে। এইখানে যেমন ধরো তুমি ভয়েসে কোনো একটা কমান্ড দিলা, সেই ভয়েস অনুযায়ী তোমার হচ্ছে বিভিন্ন জিনিস সে কিন্তু সার্চ করে দেখায়। তাই এখানে হচ্ছে মূলত NPL বা NLP, এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মূলত হচ্ছে করে থাকে এই পঞ্চম প্রজন্মের ভাষার মাধ্যমে, ঠিক আছে। তো এইটা হলো হচ্ছে আমাদের ভাষা বিভিন্ন জেনারেশন। ভাষাকে এবার কয়েকটা স্তরেও ভাগ করতে পারি, তাদের যে কাঠামো বা তাদের যে উপস্থাপনা সেটার উপর বেস করে। যেমন যদি আমরা বলি যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, যেমন মেশিন ভাষা, মানে যেগুলো হচ্ছে মানুষের বোধগম্য খুব কম, এবং অ্যাসেম্বলি ভাষা, এই দুটাকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। যদিও মেশিন ভাষা থেকে লো লেভেল অ্যাসেম্বলি ভাষা কিছুটা উন্নত। মেশিন ভাষা 0-1, যেটা আমরা আসলে সাধারণত এরকম যদি লিখি, এইটা দ্বারা যদি কি বোঝানো হয়েছে, এটা কিন্তু আমরা সহজে 1-1 এর দ্বারা সহজে কিছু বুঝি না, বাট সাম বা মাল্টিপ্লিকেশন কিছুটা হলেও আমরা বুঝি, যেটা অ্যাসেম্বলি ভাষায় আছে। মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করি নর্মালি প্রোগ্রাম করার ক্ষেত্রে, C++, জাভা ইত্যাদি। আর হাই লেভেল, যেগুলো একটু উচ্চতর লেভেলের, যেগুলো দিয়ে এখন বর্তমানে আসলে অধিক পরিমাণে ব্যবহার করা হচ্ছে মেশিন লার্নিং, ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, যেমন পাইথন, জাভা, C++, এগুলোকে মূলত আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। যদিও হাই লেভেল আর মিড লেভেল মূলত কম্বাইন্ড একসাথে বলা হয়, বাট এই হাই লেভেলের মধ্যে একটু আগের যেগুলো, প্রথম দিকের যেগুলো, সেগুলো মূলত হচ্ছে মিড লেভেল। আর ভেরি হাই লেভেল, যেমন SQL, রুবি, পার্ল ইত্যাদি, এইগুলো হচ্ছে গো ইত্যাদি, হচ্ছে মূলত আমাদের ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে, মানে বিভিন্ন পারপাসে আসলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, ঠিক আছে। তো এইগুলো থেকে আমাদের MCQ আসে, তোমাদের একটু মনে রাখবা। এখন আসো, আমরা যে টপিকস পড়লাম সেখান থেকে একটা প্রশ্ন খুব আসে যে মেশিন ভাষা কি। তাহলে মেশিন অ্যাজ এ কম্পিউটার, যে মেশিন হিসাবে যে ভাষা বুঝে, সেটাকে মেশিন ভাষা বলা হয়। মেশিন ভাষায় কি কি দুইটা বর্ণ থাকে, 0 এবং 1 থাকে, যেটাকে আমরা হচ্ছে বলি বাইনারি। তোমরা পড়ছো অনেকেই তৃতীয় অধ্যায় বাইনারি, বাইনারি, তাহলে হচ্ছে মূলত মেশিন ভাষা। এইটায় 0 বুঝে হচ্ছে আমার ফলস, আর এই 1 হচ্ছে কি ট্রু, ট্রু নির্দেশ করে। ওকে, তাহলে কম্পিউটার মতো এই দুইটা জিনিসের মাধ্যমে তাদের সকল যোগাযোগ মূলত রক্ষা করে। তাহলে এই দুইটা কম্পিউটার যেহেতু সরাসরি বুঝতে পারে, কোনো কনভার্সন কিছু প্রয়োজন হয় না, সেজন্য এটাকে মেশিন ভাষা বলা হয়, ঠিক আছে। এরপর যেটা আছে আমাদের, যে 0 এবং 1 দিয়ে এইরকম একটা হচ্ছে আমাদের খ নাম্বার একটা প্রশ্ন আসে, খ নাম্বারে 2 মার্কের জন্য, ঠিক আছে। 2 মার্কের জন্য যশোর বোর্ডে আসছে, অনুরূপ প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে আসছিল, যে 0-1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো।
বা মেশিন ভাষা ব্যাখ্যা করো, বা মেশিন কোন ভাষা বুঝে সেটা ব্যাখ্যা করো, এইভাবে আসে। তাহলে 0-1 কোন ভাষা? 0-1 হচ্ছে মেশিন ভাষা। মেশিন সরাসরি 0-1 বুঝে, এই ভাষা তার কনভার্ট করার প্রয়োজন হয় না। মেশিন কোনো কিছু নির্দেশনা দিলে এই ভাষায় দেয়, যেটা পরবর্তীতে আমাদের এগুলোকে কনভার্ট করার প্রয়োজন হয় বা ট্রান্সলেট করার প্রয়োজন হয়, যেটা আমরা ট্রান্সলেটর করে, যেটা আমরা দেখবো। তাহলে এই দুইটাকে আমরা মূলত আবার বাইনারি ভাষাও বলে থাকি, যে বাইনারি অঙ্কের সমন্বয় মূলত করা হয়। এটা প্রথম প্রজন্মের ভাষা হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে মেশিন ভাষার পরে যেটা ছিল মানে ফার্স্ট জেনারেশনের, বাট এটা একটু আপডেট, সেটা ছিল কি অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষায় মূলত হচ্ছে 0 এবং 1-এর পরিবর্তে কিছু সংকেত বা নেমোনিক কোড ব্যবহার করা হয়তো। এখানে একটা প্রশ্ন আসে যে নেমোনিক কোড কি? নেমোনিক কোড হচ্ছে মূলত বিভিন্ন সাংকেতিক কোড, যেটার মাধ্যমে মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা হয়, সেটাকে নেমোনিক কোড বলা হয়। মানে একই প্রশ্ন দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, সেজন্য আমরা একবার পড়বো, সেটা থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসলে যাতে উত্তর করতে পারি। ঠিক আছে। যেমন নেমোনিক কোডের উদাহরণ হচ্ছে অ্যাড, সাবট্রাক্টর, এমইউএল মানে মাল্টিপ্লিকেশন ইত্যাদি। এইগুলোর মাধ্যমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আর একটা তথ্য তোমরা মনে রাখো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে দ্বিতীয় প্রজন্মের ভাষা বললেও অ্যাকচুয়ালি এইটা কিন্তু আসলে মেশিন ভাষার সম মানে কাছাকাছি, তাই না? মেশিন ভাষা থেকে একটু উন্নত, বাট এটা কিন্তু মেশিন ভাষা আমাদের হচ্ছে মেশিন ভাষার কাছাকাছি, মানে এটা হচ্ছে একটু উন্নত, বাট মেশিন ভাষার পরবর্তী সংস্করণ অ্যাসেম্বলি ভাষা। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় বোঝানোর জন্য অ্যাসেম্বলার প্রয়োজন হয়, কিন্তু মেশিন ভাষার প্রয়োজন হয় না। সেজন্য মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পার্থক্য আসে অনেক সময়। হ্যাঁ, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। 4GL বলতে কি বোঝায়? বরিশাল বোর্ড 17তে আসছিল, এছাড়া কয়েকবার এটা আসছে বিভিন্ন টেস্ট পরীক্ষায়। 4GL বলতে বোঝায়, 4 মানে 4, GL মানে জেনারেশন। ঠিক আছে, 4th জেনারেশন, 4th জেনারেশন, 4th জেনারেশন, অর্থাৎ 4th জেনারেশনে বা চতুর্থ প্রজন্মে মূলত যে ধরনের ভাষাগুলো আমরা ব্যবহার করি, সেই ভাষাগুলোকে বোঝানোর জন্য 4th জেনারেশন বলা হয়। তো এই ভাষা মোটামুটি মানুষের বোধগম্য ভাষা, এবং এইখানে একটা এক্সাম্পল আমরা দিছিলাম হচ্ছে SQL হচ্ছে মূলত এই 4th জেনারেশনের ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। ঠিক আছে, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল আমরা দিছিলাম। আচ্ছা, সি ভাষাকে কেন মধ্যস্তরের ভাষা বলা হয়? এটা অনেকবার আসছে। দেখো, চট্টগ্রাম বোর্ড 24, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সিলেট বোর্ড সহ 10+ বার আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। খুবই গুরুত্বপূর্ণ, সি ভাষাকে কেন মধ্যস্তরের ভাষা বলা হয়। দেখো, আমরা লো লেভেলের ল্যাঙ্গুয়েজ শিখছি কি, একটা শিখছি মেশিন ভাষা, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল শিখছি আমরা, হাই লেভেল কি ছিল, যেমন যে ভাষা, যেমন তোমরা পাইথন জানো, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এইগুলো দিয়ে কি এখন অধিকতর প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, দেখা যায় বিভিন্ন মেশিন লার্নিং, এমবেডেড সিস্টেম ইত্যাদি, হ্যাঁ, এগুলোর জন্য মূলত ব্যবহার করা হয়। আচ্ছা, সি ভাষাকে মধ্যস্তরের ভাষা হয় এজন্য যে উচ্চ স্তরের ভাষার মতো মানুষের সহজবোধ্য সুবিধা এবং নিম্ন স্তরের ভাষার মতো হার্ডওয়্যার বা বিট লেভেলে কাজ করার সুবিধা উভয়ই বিদ্যমান। এটা মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন মানুষ দেখলে এটা ইংলিশের মতো পড়তে পারি, যেমন সিতে তোমরা দেখবা এরকম লিখি আমরা, দেখো প্রিন্ট এফ, এটা তারা বুঝি যে কোনো কিছু প্রিন্ট করে দেখানো। ঠিক আছে, প্রিন্ট করে দেখানোর জন্য ব্যবহার করছি। তো এইরকম আমার আইএনটি, ইন্টিজার, এটা ইন্টিজার টাইপের একটা সংখ্যার জন্য ব্যবহার করা হয়। তো এগুলো আমাদের বোধগম্য ভাষা। আবার এটা কি নিম্ন স্তরের ভাষা মতো, এটা কি করে যে বিট লেভেলে আমাদের হার্ডওয়্যার বা বিট লেভেলে কাজ করতে সুবিধা দেয়, সেজন্য এটাকে মধ্যস্তরের ভাষা বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার, এটা তোমরা পড়বা এই কারণে। আচ্ছা, আবার অনেক সময় বলা হয় সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো। সি একটি কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ বলতে কি বোঝায়? ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অর্থাৎ তুমি যদি এরকম লেখো যে একই জিনিস তুমি ক্যাপিটাল লেটারে লেখো এবং ইংলিশ লেটারে লেখো, যেমন এখানে বলা আছে সাম, এই সাম এবং SUM এই দুইটা একই জিনিস, তাই না? কিন্তু সিতে এই দুইটা একই জিনিস না, অর্থাৎ এইটা একটা জিনিস ভিন্ন অর্থ প্রকাশ করে, এইটা ভিন্ন একটা অর্থ প্রকাশ করে। সুতরাং এইভাবে আমরা একই জিনিসের কেস, অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার একই জিনিস বোঝাইতে ব্যবহার করতে পারবো না, দুইটা ভিন্ন জিনিস ব্যবহার হয়। সেই জন্য সিকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। অনেকবার প্রশ্নে আসছে, ঠিক আছে, অনেকবার আসছে, প্রায় 25+ বার এই প্রশ্নটা আসছে। চিন্তা করা যায় কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সি একটি কেস সেন্সিটিভ ভাষা, কারণ এইটায় আমরা ছোট হাতের কোনো অক্ষর, যেটাকে স্মল লেটার বলি, বা বড় হাতের কোনো অক্ষর, বা যেটাকে ক্যাপিটাল লেটার বলি, স্মল লেটার এবং বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর
এই একই জিনিসকে একই শব্দকে যদি লিখি তাহলে দুইটা ভিন্ন অর্থ প্রকাশ করে, সেজন্য এটাকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। এরপরে আমরা হচ্ছে মেমোরি নিয়ে কিছু লেখা বা মেমোরি নিয়ে কিছু প্রশ্ন সমাধান আমরা জানি। মেমোরি, কম্পিউটার মেমোরি কয় ধরনের হয় আমরা একটু মেমোরি নিয়ে আগে বিস্তারিত আলোচনা করি। তোমাদের এখানে বিস্তারিত নিয়ে আলোচনা যদি করি তাহলে মেমোরি থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা দেখব। মেমোরি সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে আমরা জানি যে প্রাইমারি মেমোরি বা মুখ্য মেমোরি, মুখ্য বা প্রাইমারি, হ্যাঁ। আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ, হ্যাঁ, গৌণ মেমোরি। অর্থাৎ কম্পিউটার যেটা ছাড়া কাজ করতে পারবেই না সেটাকে মূলত মুখ্য মেমোরি বলে, মানে প্রধান যে মেমোরি, যে সব কাজটা মূলত এর দ্বারাই করা হয় সেটা। আর এই সেকেন্ডারি মূলত এটা স্টোরেজ সিস্টেম, অর্থাৎ এখানে কোনো কিছু জমা রাখার জন্য শুধু ব্যবহার করা হয়। এই প্রাইমারি মেমোরির মধ্যে অন্যতম মেমোরি হচ্ছে আমাদের র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ আমরা কম্পিউটারে এই মুহূর্তে যে কাজটা করতেছি, যে কাজটা এই মুহূর্তে করব, সেইটা সাধারণত র্যামের মধ্যে জমা থাকে। মানে কপি করলা, তুমি একটা কিন্তু কপি করলা সোশ্যাল মিডিয়া থেকে, সেটা র্যামের মধ্যে জমা থাকে। আরও একটা প্রাইমারি মেমোরি আছে, তোমরা জানো হচ্ছে রোম। তো এই র্যাম আর রোমের মধ্যে আবার পার্থক্য আছে। র্যাম হচ্ছে কি, র্যাম হচ্ছে মূলত র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হচ্ছে শর্ট টার্ম, অর্থাৎ এটা কম্পিউটার বন্ধের সাথে সাথে কি, বন্ধের সাথে সাথে মুছে যায়, অর্থাৎ তুমি এখানে যা যায়, এটা যা কিছু কপি করে রাখলা সাথে সাথে মুছে যায়। কিন্তু এই রোমে আসলে সরাসরি মুছে যায় না, বা হার্ড ডিস্ক এসএসডি ইত্যাদি সরাসরি মুছে যায় না। এই জন্য এটাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে, আর এটাকে বলা হয় রিড অনলি মেমোরি। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি স্টোরেজ বা কোনগুলো, যেমন এসএসডি, এইচডিডি, হার্ড ডিস্ক। ঠিক আছে, তোমাদেরকে একটা বাস্তবেই আমি হচ্ছে এসএসডি হার্ড ডিস্কের একটা এক্সাম্পল দেখাইতে পারি চাইলে। আমার কাছে একটা হার্ড ডিস্ক এখানে থাকার কথা, একটু দেখি। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই যে দেখো, এইটা হচ্ছে র্যাম, এই মেমোরিটা হচ্ছে বলে র্যাম, আর এইটা হচ্ছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটার মধ্যে একটা ছোট ডিস্ক থাকে, পার্মানেন্টলি সেভ রাখার জন্য ব্যবহার করে। এটা সাধারণত অনেক বড় সাইজের হয়, যেমন 1 টেরাবাইটের। আর এটা ধরো 4 জিবির একটা র্যাম, তো 4 জিবির একটা র্যাম। ঠিক আছে, এইটা এই মুহূর্তে যে কাজগুলো হবে সেটা পারফরমেন্স বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়, আর এটা পার্মানেন্টলি কোনো কিছু সেভ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত এই র্যাম, আর এটা হচ্ছে এসএসডি। ঠিক আছে, এই র্যাম এবং এসএসডি দিয়ে আমাদের হচ্ছে মনে রাখতে হবে এইভাবে। ওকে, তাহলে এই আমি যে প্রাইমারি মেমোরির কথা বললাম, এই প্রাইমারি মেমোরির মধ্যে আরও কিছু মেমোরি আছে, যেমন সেটার জন্য আমরা বলি হচ্ছে এটাকে, এই যে বন্ধের সাথে সাথে মুছে যাবে বিধায় এটাকে বলা হয় ভোলাটাইল। তোমরা কিভাবে মনে রাখবা, মানে অস্থায়ী মেমোরি, এটার বলা হয় অস্থায়ী। র্যামটা হচ্ছে অস্থায়ী মেমোরি, মানে যেহেতু কয়টা রিস্টার্ট দিলে বা কম্পিউটার বন্ধ করলে মুছে যায়। তো ভোলাটাইল ভুলে যায়, এটা মনে রাখো। এটা যদি এটা ইংলিশ শব্দ হচ্ছে ভোলাটাইল। তো এটা ভুলে যায় যে তাকে ভোলাটাইল, আর যেটা ভুলে না সেটা হচ্ছে নন ভোলাটাইল। মানে এটা মনে রাখার জন্য, হ্যাঁ, এটার শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ী, আর নন ভোলাটাইল মানে হচ্ছে স্থায়ী, আর ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী। কিন্তু তুমি জাস্ট মনে রাখার জন্য ইংলিশ শব্দ, যে ভুলে যে যায় তাকে ভোলাটাইল, আর ভুলে যে যায় না তাকে নন ভোলাটাইল। ওকে, আচ্ছা, এইভাবে মনে রাখতে পারো। তাহলে ভোলাটাইল কি, যে মেমোরি কম্পিউটার রেজিস্টারের সাথে সাথে মুছে যায় সেটাকে ভোলাটাইল, আর যেটা মুছে যায় না নন ভোলাটাইল কোনগুলা, এই যে এসএসডি, হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে নন ভোলাটাইল। আর ভুলে যায় যেগুলো সেটা হচ্ছে র্যাম। এইভাবে মনে রাখতে পারো। আরেক ধরনের মেমোরি আছে যেটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। কোন মেমোরি? যে মেমোরি এই র্যাম তো আসলে আমাদের সাইজে কম থাকে। র্যাম সাধারণত এই যে ধরো 4 জিবি আছে, আর এখানে আছে ধরো 1024 জিবিও থাকতে পারে, 1024 জিবি, আর কোথায় 4 জিবি, হিউজ সাইজ। তো এইখানে এই 1024 জিবির কিছু অংশ যদি আমি এরকম, এই হার্ড ডিস্কের কিছু অংশ যদি আমি র্যাম আকারে ব্যবহার করি, হ্যাঁ, র্যাম আকারে ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। মানে যেটা মেমোরিটা ফিজিক্যালি র্যামের মধ্যে নাই, ভার্চুয়ালি র্যামের মধ্যে আছে, বাট এটা ফিজিক্যালি আছে কোথায়, হার্ড ডিস্ক বা এসএসডিতে, তখন সেটাকে ভার্চুয়াল মেমোরি বলা হয়। তো এইখানে আমাদের
কয়েকটা টপিকস আছে যে ভার্চুয়াল মেমোরি কি, রাজশাহী বোর্ড আসছিল, আরো কয়েকবার এটা হচ্ছে আসছে বিভিন্ন পরীক্ষাতে। তো ভার্চুয়াল মেমোরি কি, কম্পিউটার মূল মেমোরি বা র্যামের ধারণ ক্ষমতা কম হলে হার্ড ডিস্কের কিছু অংশ ব্যবহার করা হয়, যেটা আমি বলছি তোমাদেরকে। তখন সেই বিশেষ পদ্ধতি তাকে ভার্চুয়াল মেমোরি বলা হয়, ঠিক আছে, ভার্চুয়াল মেমোরি বলা হয়। এই ভার্চুয়াল মেমোরি জিনিসটা কাজটা করে হচ্ছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম মূলত এই ভার্চুয়াল মেমোরি ম্যানেজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয়, ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন আসে। ভোলাটাইল মেমোরি আমি বলছিলাম কি, র্যাম যেটা ভুলে যায়, মানে রেজিস্টার দিলে কম্পিউটার থেকে ডাটা মুছে যায়। আর নন ভোলাটাইল কি, এসএসডি হার্ড ডিস্ক। তাহলে দুইটা কি এক? এসএসডি হার্ড ডিস্কে তুমি মোবাইলে একটা ছবি তুললা, সেই ছবিটা কি চলে যায়? চলে যায় না। বাট সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা টেক্সট কপি করছিলা, বাট কোনো কারণে রিস্টার্ট দিছো মোবাইলটা বা বন্ধ করছিলা, তাহলে সেটা সেভ থাকে না। তাহলে সেটাকে কি বলে? হচ্ছে নন ভোলাটাইল। আর যেটা সেভ থাকে পার্মানেন্টলি, তোমার হচ্ছে ইয়ার মধ্যে জমা থাকে, সেটাকে বলা হচ্ছে নন ভোলাটাইল, মেমোরি কার্ডের মধ্যে। ওকে, তাহলে এইটাই বলা হয়েছে যে আমি যে কথাগুলো বলছি সেটাই এখানে বুদ্ধি সংযোগের তথ্যের উপর নির্ভর করে, কারণে এর পরস্পর থেকে ভিন্ন, ঠিক আছে।